মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের আরেক যুগান্তকারী সিদ্ধান্ত, নির্বাচনে হিসাব নিকাশ পাল্টে দিলেন ডক্টর ইউনূস। অনেকেই বলেন বাংলাদেশ স্থিতিশীল হইতেছে না, কেন হইতেছে না? তার কারণ এক একজন এক এক রকম দেন, কিন্তু উত্তরটা খুবই সরল, জটিল কিছু না। আপনি এই ভূখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে। এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়ারে ঠাইনা আনেন, দরকার থাকুক বা না থাকুক। কথাটা শুনে দেখেন, যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত কইরা রাখছে, আসলে মূল ব্যাপার, একদম মূল ব্যাপার, সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায়। এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করে রাখছে। দুটো কাজ এই সরকার কি করে যেতে হবে, যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে, স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি এই সরকারের অধীনেই অনুষ্ঠিত করে যাওয়া। আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন যেটা করবেন আগামীতে, সেটাকে সংখ্যানুপাতিক হারে যে কোনো মূল্যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত করা। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। অনেকেই বলেন বাংলাদেশ স্থিতিশীল হইতেছে না, কেন হইতেছে না? তার কারণ এক একজন এক এক রকম দেন, কিন্তু উত্তরটা খুবই সরল, জটিল কিছু না। আপনি এই ভূখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে। এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়ারে ঠাইনা আনেন, দরকার থাকুক বা না থাকুক। কথাটা শুনে দেখেন, যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত করে রাখছে, আসলে মূল ব্যাপার, একদম মূল ব্যাপার, সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায়। এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করে রাখছে। এইটা যতদিন ফয়সালা না হবে ততদিন এই অশান্তি যাবে না। বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি চায় আর কিভাবে চায়, এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই। কেউ কিছু মনে করেন না, আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না, কিন্তু এটা বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো। এই দুইটা প্রশ্নের ফয়সালা করেন, বাংলাদেশ শান্ত হবে, স্থিতিশীল হবে। এই জন্য এই দুইটা প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে। সেটা হইতেছে ইন্ডিয়া প্রশ্নে, ইন্ডিয়ান নীতির প্রশ্নে আপনার অবস্থানটা কি, এটাতে পরিষ্কার করতে হবে। আপনি কি জানেন কিনা ইন্ডিয়া আসলে কি চায় বাংলাদেশে? আসেন একটু বুঝে দেখি বাংলাদেশে ইন্ডিয়া কি চায়। ইন্ডিয়া সেটাই চায় যা হাসিনা তারা দিচ্ছে, সোজা হিসাব। আর বাংলাদেশে হাসিনার মতো একটা সরকার চায় যে বাংলাদেশের নানা ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশকে একটা ভারতের অধীনস্থ করজ রাজ্য হিসেবে টিকায় রাখবে, রাষ্ট্র হিসেবে না, একটা রাজ্য হিসেবে। সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না, রাষ্ট্রে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না, আদালত থাকবে না, থাকলেও সেটা আজ্ঞাবহ, নির্বাচন কমিশন থাকবে না, থাকলেও সেটা আজ্ঞাবহ, যা বলবে সেটাই করবে, পুলিশিং থাকবে না। পুলিশিং মানে হবে ধরো, পিটো, মারো, খাও, ঘুষ খাও, এটাই হবে পুলিশিং। ব্যুরোক্রেসি থাকবে না, মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার তার কিছুই থাকবে না। সিভিল সোসাইটি থাকবে না, মিডিয়া থাকবে না স্বাধীন, এমনকি পেঁয়াজও তুমি উৎপাদন করতে পারবে না, করলেও আমদানি করতে হবে। তোমার দেশে ডাক্তারি বলে কিছু থাকবে না, তোমার রোগ হইলে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে। আপনার দেশের জুই নারকেল তেল বিক্রি হবে না, যতই ভালো কোয়ালিটি হোক না কেন, প্যারাসুট চলবে। আপনার চাকরি হবে না বাংলাদেশে, এক্সিকিউটিভ আসবে ইন্ডিয়া থেকে, বিয়ার বাজার, ঈদের বাজার আপনি করতে যাবেন ইন্ডিয়ায়, ঈদ করবেন কিন্তু গরু কোরবানি দিতে পারবেন না। সি আপনি এত খারাপ, রক্ত পিপাসু, গরু কোরবানি দিতেছেন, পশুপ্রেমিক হয়ে যাবে সবাই। আপনি পায়জামা পাঞ্জাবি টুপি পড়তে পারবেন না, আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না, আপনার মসজিদে ঢুকে পেটানো হবে। ফিলিস্তিনের আল আকসা মসজিদের মতো আপনার বাইতুল মোকাররমের চারপাশে থাকবে পুলিশের ঘেরাও, আপনাকে কাঁটাতারে ঘিরে রাখা হবে, তারপরে নিয়ম করে আপনাকে মাইরা কাঁটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে। আপনার নদীতে পানি আসবে না, কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য করে। বর্ষা আবার ভালোবেসে বাদ খুলে দিবে, বাসায় দিবে, আপনি চাষের পানি পাবেন না, ফসল ফলাইতে পারবেন না, নদী শুকায় যাবে, হাহাকার হবে, পানির স্তর নিচে নামে যাবে। আপনি পাম্প বসায় পানি তুলবেন, এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিষ আর্সেনিক মিশিয়ে দেবেন। সেই আর্সেনিক আপনার জীবনী শক্তি পলে পলে নিঃশেষ করে দেবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে, লেখাপড়া হবে না, আপনাকে পিটায় মেরে ফেলা হবে সারা রাত, কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করছেন, এটাই আপনার যোগ্যতা। এই যোগ্যতা বলে যে কটা সরকারি চাকরি তার সিংহভাগ আপনি নিয়ে নেবেন। আপনারে পড়ানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ। আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত, আপনি কথা বলবেন, আপনাকে জেলে নেওয়া হবে, পিটানো হবে, ক্রস ফায়ারে মেরে ফেলা হবে, দেশ তারা করা হবে, পেটের নাড়ি হুড়ি বাইক করে সিমেন্টের স্ল্যাব বেঁধে নদীতে ডুবাই দেওয়া হবে, কোনোদিন আপনার খুঁজে পাওয়া যাবে না। চলন্ত ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে হাত পা ব্যাগটা,
নয়তো আয়নাঘরে বন্দি রাখা হবে বছরের পর বছর। এই আয়নাঘরের কোথাও না, আপনার ক্যান্টনমেন্টের মধ্যে, সবাই জানে, সব জেনারেল জানে, তারপরে ওইটা চলবে। কোনো কিছু বানায় বলা না, তাই না? সবকিছুই ঘটছে বাংলাদেশে। আর এইসবের কারণ আর কিছু না, কারণ একটাই, সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ। আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ, সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ। সেই অংশ সে ফেরত চায়, তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে। কারণ এই জনগোষ্ঠী আগে হিন্দুই ছিল, তারা মুসলমান আগ্রাসনে ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে। এদের পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হয়ে ওঠে। তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে, যার নাম অসাম্প্রদায়িকতা। এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কোরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর, কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমীর এক ডালিয়া উদযাপন করতে পারবেন। আপনি বুঝবেনই না যে আসলে আপনার পয়লা বৈশাখের আড়ালে আপনি আসলে দুর্গাপূজার অষ্টমী করতেছেন। আপনি পূজা মণ্ডপে যেতে পারবেন, কিন্তু ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক। পূজায় গেলে আপনি অসাম্প্রদায়িক, ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক। তারপর একদিন টুপ করে ভারত আপনাকে অখণ্ড ভারত মাতার অংশ করে নেবে। সিলেবাস কমপ্লিট। থ্যাংক ইউ, ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ। এটাই আপনার ডেস্টিনি হয়ে উঠছে। এইটাই আওয়ামী আর ইন্ডিয়ান প্রজেক্ট। তাই মোমেন্ট প্রকাশ্যে বলছিল, ভারতকে সে বলছে হাসিনাকে টিকায় রাখতে হবে। শোনেন, আবার শোনেন, অনেক আগের কথা। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। শুনেছেন? শুধু তাই না, ভারত আর বাংলাদেশের স্বার্থ যে এক, সেটাও সে ঘোষণা করছে। ভারতের বিজয়ই আমাদের বিজয়। শুনেন, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। তাহলে আপনার মূল সংকট হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্র থাকবে কিনা। এই যে ইন্ডিয়ার প্ল্যান, সে হায়দ্রাবাদ খাইছে, সে গোয়া খাইছে, সে জুনাগড় খাইছে, সে সিকিম খাইছে, সে কাশ্মীর খাইছে, একইভাবে বাংলাদেশে খায় নেবে। সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে, যেটা তার স্বপ্নে আছে, যেটা তার সংসদ ভবনে লাগাইছে, অখণ্ড ভারত। তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট, আপনার প্রধান আশঙ্কা মহাভারতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। এই আশঙ্কাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করবো এখন? প্রথমত, আমাদের দেশের ভেতর একটা শক্তিশালী জাতীয় ঐক্য লাগবে। সেই জাতীয় ঐক্যের সম্ভাবনাকে সবসময় ধ্বংস করে দেয় ইন্ডিয়ানরা। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কিন্তু আপনারা দেখছেন বৃহত্তর জাতীয় ঐক্য কারা নষ্ট করছে, যেটা 5ই আগস্টে তৈরি হয়েছিল, জুলাই আগস্ট বিপ্লবে তৈরি হয়েছিল। জাতির যে আকাঙ্ক্ষা কারা কিভাবে ধ্বংস করছে সেটা আপনারা দেখছেন। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে হবে, যেগুলো হাসিনা ভেঙে দিয়ে গেছে, যেটাকে সংস্কার বলতেছে প্রফেসর ইউনূসের সরকার। তার ফলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করছে হাসিনা, তা পুনর্গঠিত হবে সংস্কার করলে। এই জন্যই এত সংস্কার 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 শোনা হচ্ছে। কোনো সংস্কার করতে দিতে চাচ্ছে না কারা, আপনারা জানেন? আপনারা দেখতেছেন, সংস্কার করতে যে নির্বাচনে দেরি হলে বাধা দিবে বিএনপি। এই বছরই নাকি সংস্কার সম্ভব। দিল্লি স্টারে মাহফুজ আনাম কইছে। কই থেকে আসছে? দিল্লি স্টারে মাহফুজ আনাম যখন লেখে, এটা কই থেকে আসে? এটা দিল্লি থেকে আসে। দিল্লি থেকে কয়া দেয়, মাহফুজ আনাম লিখে দেয়, সেটে দেয়। নির্বাচন বিএনপি কবে চাইছে? 2025-এর মার্চ এপ্রিলে, সেই 2024-এর ডিসেম্বরে চাইছে। আমি ব্যানে ব্যানে করছি না, দেখেন ডিসেম্বরে করছে আগামী 3-4 মাসের মধ্যে নির্বাচন চাই। এইটা সাহেব তারিখ দেখান। বিএনপি নেতারা কি ব্যাখ্যা দিবেন? 2025-এর এপ্রিলে কেন চাইছিলেন বা মার্চে কেন চাইছিলেন নির্বাচন? আপনি তো এখন ডিসেম্বরে চান নির্বাচন, মানে আপনি এখন কনভিন্স যে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব না। তাইলে মার্চ এপ্রিলে কেন চাইছিলেন? এটা কি খেলা পাইছেন ভাইজান? দেশের ভাগ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা এটা? সিরিয়াস চিন্তা না করে একটা কথা কয়ে দিবেন আপনি? তাহলে তো সিনিয়র নেতারা। আবার দেখেন, বিএনপি স্পষ্ট করে বলছে, বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের 31 দফায় অন্তর্ভুক্ত আছে, তার মানে সংস্কার করার দরকার নাই। এটা তারেক রহমান বলছেন নভেম্বরের 14 তারিখ 2024 রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বলছেন। খুব ভালো কথা, মেনে নিলাম যে এই 31 দফায় হইতেছে সংস্কার। তাইলে 31 দফায় তো সব সংস্কার আছে, তাই না? তারেক রহমানই তো কইছে, তাই তো বলছেন তারেক রহমান। এটা করতে কত টাইম লাগবে বিএনপির? বিএনপি এটা বলছে তারেক রহমানের বক্তব্যের সপ্তাহ 3 পরেই, যে কত সময় লাগবে সংস্কার করতে। 3 থেকে 4 মাস লাগবে এই সংস্কার করতে। যে সংস্কারের আলাপ হইতেছে সেটাই 31 দফায় আছে, আর সেই সংস্কার করতে 3 থেকে 4 মাস সময় লাগবে বিএনপির কথায়। তাইলে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই যদি বিএনপির 31 দফায় অন্তর্ভুক্ত থাকে, আর সেই সংস্কার করতে যদি 3 থেকে 4 মাস লাগে, তাহলে কি বিএনপি 31 দফা ক্ষমতা নেওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে বাস্তবায়ন করতে দেখাবে? পারবে? হুদাই একটা কথা বলে দিলেই হইল। যাই হোক, বাদ দেন। এরপরে আমাদের আর কি লাগবে? এটা খুব গুরুত্বপূর্ণ, আসেন এটা একটু বুঝে দেখি। এরপরে আমাদের লাগবে এমন একটা শক্তির বন্ধুত্ব যারা আমাদের সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে থাকবে। মানে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করতে আসে, আমাদের পাশে কে দাঁড়াবে? কারা হইতে পারে সেই শক্তি? আমাদের খুব বেশি চয়েস নাই, কিন্তু কারা হইতে পারে বলেন? ওয়েস্ট, পশ্চিম। হ্যাঁ, এই পশ্চিম ভাই ইসলামোফোব দুনিয়া। আমেরিকা আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দিছিল, ভুলে যায় না? 1/11 করে হাসিনার পুরা টাইম ওয়েস্ট 2 হাত তুলে হাসিনাকে সাপোর্ট দিছে, দেয় নাই? এমনকি হাসিনা যখন পাখির মতো মানুষ মারতেছিল বর্ষা বিপ্লবে, জুলাই আগস্ট বিপ্লবে, কেউ কিছু বলছে? বলে নাই। এই ওয়েস্টকে ইন্ডিয়া বুঝাইছে হাসিনাকে আমাদের দরকার, নয়তো ইসলামী জঙ্গিরা বাংলাদেশে দখল নিয়ে নেবে। তাই এই পশ্চিম সেটাই করবে যা ইন্ডিয়া চায়। ইন্ডিয়ার চাওয়াকে পশ্চিম সাপোর্ট করবে সব সময়। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের আরেক যুগান্তকারী সিদ্ধান্ত, নির্বাচনে হিসাব নিকাশ পাল্টে দিলেন ডক্টর ইউনূস। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমাদের এই একটা নতুন নির্বাচন কমিশন আছে, এটা গঠিত হয়েছে হাসিনার আইনে, এবং সরকার ঠিক মতো ফাংশন করার আগেই একটা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে। ফাঁকে ফোকরে বিএনপি তাদের লোকজন বসিয়ে দিয়ে এখন তাদের পারপাস সার্ভ করাচ্ছে। এই জায়গাটায় এই নির্বাচন কমিশন ক্ষমতা আসার পর নানান সন্দেহজনক কাজ করেছে দায়িত্ব নেওয়ার পর। তার মধ্যে একটা হচ্ছে যে তারা ভবিষ্যতে কারচুপি নির্বাচন করতে চায়, এই জন্য যাতে তাদের জবাবদিহি করতে না হয় সে বন্দোবস্ত করা। তার অংশ হিসেবে আপনারা দেখেছেন যে
সংস্কার কমিশন, নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ মালায় তারা আপত্তি জানিয়েছে যে না, এটা আমরা মানি না। কোন কোন জায়গায় আপত্তি জানিয়েছে? এরা আকাম করলে এদেরকে ভবিষ্যতে ধরা হবে, যাতে না ধরা হয় ওই জায়গায় আপত্তি জানিয়েছে। এর মানে এদের দুর্বিসন্ধি আছে যে না, এরা কারচুপি নির্বাচন করবে, বিএনপি ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু যতই ক্ষমতায় বসাক, নির্বাচন যতই খারাপ হোক, প্রয়োজনে সরি বলে দিবে, কিন্তু গ্রেপ্তার যাতে না হতে হয় অথবা বিচারের আওতা যাতে না আসতে হয়। এখন যদি এরকম আইন থাকে যে আপনি নির্বাচন কমিশন, আপনার অধীনে কারচুপি নির্বাচন হবে আর আপনাকে কিছু বলা হবে না, আপনি রিটায়ারমেন্টে যে আরামে থাকবেন না, এটা হবে না, আপনাকে বিচারের আওতায় আনতে হবে কেন কারচুপি নির্বাচন হয়েছে। এই জায়গাটা ঠেকানোর চেষ্টা এই বর্তমান নির্বাচন কমিশন এখনো করে যাচ্ছে। এবং তার অংশ হিসেবে আগের নির্বাচন কমিশনারদের যে আকাম, যে কারচুপি, বিগত 3 নির্বাচন কমিশন, এদের বিরুদ্ধে কিছু বলা বা এগুলো ভুলও করতে না, মানে এগুলো করেছে করবে, এগুলো কিছু না, বরং তাদেরকে স্যার স্যার বলতেন। এটা হচ্ছে হিসাব নিকাশ। এই জায়গাটায় মাননীয় প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্ত নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিয়ে যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত। কি? বিতর্কিত 3 জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টা। এর মানে আগের নির্বাচনের যে জালিয়াতি হয়েছে, যা হয়েছে, ওই জায়গাটা ধরতে হবে, বিচার করতে হবে, এখন তদন্ত করতে হবে। এইটা তদন্ত করা মানে তারা দায় মুক্তি পাবে না, তারা বিচারে আওতায় আসবে। তা আগের 3 নির্বাচন কমিশন যদি ধরা পড়ে, তাহলে এই নির্বাচন কমিশন আগাম করলে তারাও ধরা পড়বে, তাহলে বিএনপির দালালি করা তারা কমিয়ে দিতে বাধ্য হবে। অলরেডি কমিয়েছে কিছুটা, যেমন বিএনপি একটা কাগজ দিয়ে এসেছে নির্বাচন কমিশনের কাছে, এই যে লন্ডনের যৌথ বিবৃতি, রোজার আগে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে দেন, কিন্তু নির্বাচন কমিশন ওটা শোনে না, বলছে এখানে তো আনসাইন, সাইন নেই কারো, এটা তো সরকারি না, সরকার তো বলে নাই। এখন আবার সরকারকে অনুরোধ করছে যে সরকার আপনারা বলেন তাড়াতাড়ি একটা তারিখ দিক। এই হচ্ছে অবস্থা দর্শক। তো এই নির্বাচন কমিশন এখন আগের নির্বাচন কমিশনাররা আটকা পড়লে এই নির্বাচন কমিশন ভবিষ্যতে আটকা পড়বে, এই অনুযায়ী বন্দোবস্ত করছেন। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই যে নির্দেশনা, এই যে কমিটি গঠন করা, এটা নির্বাচন কমিশনারদের জবাবদিহিতার আওতায় আনার একটা উদ্যোগ। এবং এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যেসব সুপারিশমালা বিরোধিতা করেছে যে না, নির্বাচন কমিশনারদের জবাবদিহিতা আওতায় আনা যাবে না, এই জায়গাটাও নির্বাচন কমিশন ইস্তেকামাত থাকতে পারবে না, তারা পিছু হতে বাধ্য হবে। নির্বাচন কমিশন আকাম করলে তাদেরকে ধরা হবে, সহজ কথা, সোজা বাংলায় কথা। রাষ্ট্রপতি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে সংক্রান্ত আলোচনা শেষে এই নির্দেশনা দেন মাননীয় প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এই ডক্টর বদিউল আলম মজুমদাররা নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবনা দেন, অনেক কিছু ইসি মানতে চায় না। বদিউল আলম মজুমদাররা বলেন আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, আর এই নির্বাচন কমিশন বলেছিল যে না, এটা হওয়া উচিত না। ডিসেম্বরে নির্বাচনের জন্য নাকি আর রেডি, আকবারই বলেছিল। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা নাকি তাদের পক্ষে সম্ভব না। এখন এই বদিউল আলম মজুমদারদের কথাই বাস্তবায়িত হবে, সেই বন্দোবস্ত ইউনূস সাহেব করবেন আশা করি। ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন, ডক্টর মোহাম্মদ আইয়ুব, বিভিন্ন কমিশনের, এর মধ্যে একাধিক কমিশনারের পদত্যাগ দাবি করেছিল বিএনপি, কিন্তু পারেনি। বিএনপি পরাজিত হয়েছে। বিএনপি যা পেরেছে সেটা বিএনপির গলা কাটা। বিএনপি পেরেছে চুপ্পুকে রেখে দিতে। এই চুপ্পুকে রাখার কারণে বিএনপির ভোট যে কত % কমবে আপনারা দেখবেন। যেটা তো চুপ্পুর পক্ষের লোক, এটা নির্বাচনে প্রচারণা চালানো হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন বেশ কিছু বিষয়ে ঐকমত হয়েছে, খুব শীঘ্রই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা বলেন সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আশা করি সবাই জুলাই মাসের মধ্যে আমরা একটি জাতির সামনে উপস্থাপন করতে পারবো। যাই হোক, এই জুলাই সনদ নিয়ে তুমুল আগ্রহ, জুলাই সনদ দিতে সরকার বাধ্য হবে। মূল কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এগুলো কিছু না, জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশ চলবে। এই জুলাই সনদের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন করতে হবে। জুলাই সনদ শুধু গ্রহণ করলে হবে না, ডিক্লেয়ার করলে হবে না, কার্যকর করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা কিন্তু ছাত্র জনতা বলে দিয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন লন্ডনে বাংলাদেশি কমিউনিটি যাদের সঙ্গেই দেখা হয়েছে তারা সংস্কার নিয়ে জানতে চেয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা খুব আগ্রহী, তারা বিস্তারিতভাবে ঐকমত্য কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে, মতামত দিয়েছে। যেখানে গেছি সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে জিজ্ঞেস করছেন আমরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবো তো। আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পোস্টাল ব্যালট এবং আর কি অপশন আছে সেগুলো নিয়ে ভাবতে হবে, সংশ্লিষ্টের সঙ্গে আলোচনায় বসতে হবে। এখানে একটা বিষয় স্পষ্ট দেখেন, প্রবাসীদের ভোটাধিকারে বিএনপি সিরিয়াস না, এমনকি নির্বাচন কমিশন যেহেতু বিএনপি কমিশন তারাও সিরিয়াস না। প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে সিরিয়াস সরকার, জামাত ইসলামী, এনসিপি। কারণ বিএনপি জানে এই প্রবাসীদের ভোট এটা বিএনপির জন্য পরাজয়ের একটা কারণ, কারণ প্রবাসীরা বিএনপিকে ভোট দিবে না। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু বিএনপিকে পছন্দ করে না। কেন করবে? প্রবাসীরা টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে গরু কিনতে যে তার পরিবার বিএনপিকে চান্দা দিবে আর সে বিএনপিকে ভোট দিবে না। এই প্রবাসীদের উপর তাসির আছে পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য তো স্ট্রং বিএনপি বিরুদ্ধে। পিনাকি ভট্টাচার্য হত্যার হুমকি দেয় বিএনপি, গালাগালি করে। এই জন্য প্রবাসীদের ভোটের বিরুদ্ধে বিএনপি কমিশন এবং বিএনপি কমিশন মানে নির্বাচন কমিশন, তারা সিরিয়াস না। তারা অল্প কিছু লোককে, কয়েক দেশের মানুষকে সীমিত হারে ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। দুটো কাজ এই সরকার কি করে যেতে হবে, যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ
শান্তি পাবে, স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি এই সরকারের অধীনেই অনুষ্ঠিত করে যাওয়া। আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন যেটা করবেন আগামীতে, সেটাকে সংখ্যানুপাতিক হারে যে কোনো মূল্যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত করা। এই দুটি কাজ যদি এই সরকারের আমলে করে যেতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের যে হাসিনার বিদায়ের পরে নতুন দেশের স্বপ্ন দেখেছে তার কিঞ্চিত হলেও তারা পেতে পারেন। এখন এই দুটি জিনিসই অনেকের কাছে পছন্দ হবে, অনেকের কাছে অপছন্দ হবে। মনে রাখবেন, এই জিনিসটার যারা বিরোধিতা করবে তাদের ভিতরটা হচ্ছে ভিন্ন। যেমন আপনি যদি একজন সন্ত্রাসী হন, চাঁদাবাজি হন, ভোট চুরি করবেন এরকম মানসিকতা থাকে, অন্যায় আচরণ করবেন এরকম মানসিকতা থাকে, তাহলে আপনি এই দুটি দাবির পক্ষে থাকতে পারবেন না। আর যদি আপনি সত্যিকার একজন সৎ চিন্তার রাজনীতিবিদ হন, সে আপনি যে দলই করেন, আপনি হতে পারে বিএনপি করেন, জামাত করেন, চরমনায়ের দল করেন, অন্য যে কোনো পার্টি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সৎ চিন্তা লালন করেন, দেখবেন আপনি এই দুটো দাবির পক্ষেই মতামত দিয়েছেন। আসলে এই দাবি দুটো কি এবং এই দাবি দুটো হলে আমাদের জনগণের কল্যাণ আসলে কি আছে, বা যারা এই দাবি দুটোর পক্ষে বিপক্ষে বলছে তারা কেনই বা পক্ষে বলছে, কেনই বা বিপক্ষে বলছে, আমরা একটু আলোচনা করে নিতে পারি। প্রথমত হচ্ছে দুটো দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন, এই সরকার নির্বাচন পদ্ধতিটা আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই যখন ক্ষমতায় এসেছে তাদের নিয়ন্ত্রণে যখন এই নির্বাচনগুলো হয়েছে, কোনো নির্বাচনই সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে নাই, কোনো নজির নাই, প্রভাব একটু না একটু থেকেছেই। হয়তো দেখা গিয়েছে বিএনপির আমলে একরকম নির্বাচন হয়েছে, সেটা হয়তো 70% পারফেক্ট হয়েছে, আওয়ামী লীগের আমলে তো 100%ই একেবারে পারফেক্ট হয় নাই, মানে ধ্বংস করে ফেলেছে। তার মানে কোনো না কোনো কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের সময় এই নির্বাচন পদ্ধতিতে একটু না একটু প্রভাব তাদের থাকে। এর কারণ হচ্ছে ওই দলের এমপি থাকে, ওই দলের মন্ত্রী থাকে, স্থানীয় পর্যায়ে তার আনুগত্য পোষণকারী, ওই দলের আনুগত্য পোষণকারী ব্যক্তিকেই তারা নির্বাচিত করতে চান। তাহলে আগামীতে যে কেউ ক্ষমতায় আসতে পারে, আমরা জানি না যে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে। হতে পারে বিএনপি আসবে, এটা স্বাভাবিক, আমরা ধরে নিতে পারি একটি বড় রাজনৈতিক দল। হতে পারে জামাত ইসলাম আসবে, এটাও স্বাভাবিক, কারণ তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে, আসতেই পারে। বা ভিন্ন আরও কেউ আসতে পারে, XYZ আসতে পারে, কোনো জোট আসতে পারে। এখন আমরা যদি মনে করি যে আমি আসবো না, নিশ্চিত না, আসতেও পারি, তাহলে আমার কাছেও তো গ্রহণযোগ্য হচ্ছে আমার নির্বাচনের আগেই এইরকম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা। কারণ আমি যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত করি তাহলে তো নিরপেক্ষভাবে একটি নির্বাচন হবে যেখানে অন্ততপক্ষে আমার কিছু লোক জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হওয়ার সুযোগ পেতেও পারে। এখন আপনি এর বিরোধিতা তখনই করবেন যখন আপনি নিশ্চিত যে আমি ক্ষমতায় আসবো যে কোনো মূল্যে, এবং আমি ক্ষমতায় এসে আমার মতো লোকগুলো বসাবো, তখনই আপনি এটার বিরোধিতা করবেন। কিন্তু যদি সৎ চিন্তার মানুষ হন, সৎ রাজনীতি লালন করেন, তাহলে আপনি কখনোই এটার বিরোধিতা করবেন না। কারণ এখন যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলে কারো কোনো প্রভাব থাকবে না, না বিএনপির, না জামাতের, না এনসিপির, না গণ অধিকারের, না চরমনায়ের, কারো কোনো অতিরঞ্জিত বাড়তি কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করতে তারা পারবে না। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ, তাদের আমলে হলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে সে প্রশ্নের উত্তর হচ্ছে, যদি এই সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন আপনি প্রশ্নবিদ্ধ হয়, সঠিক না হয়, ভালোভাবে করতে পারবে না, মারামারি হইতে পারে, গ্যাঞ্জাম লাগতে পারে, তাহলে সংসদ নির্বাচন আপনি গ্যাঞ্জাম মুক্তভাবে করবেন কিভাবে? মানে আমার কাছে খুব অবাক লাগে আমাদের এই হিপোক্রেসি, যে এই যে মানে আচরণগুলো আমরা করছি, জনতার সাথে প্রতারণা করছি, প্রহসন করছি, এটা অত্যন্ত দৃষ্টিকটু। এবং দেখেন আপনার চোখের সামনেই আপনি ভিলেন হয়ে যাবেন। আজকে যেটা হচ্ছে, আমরা মনে করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের অধীনেই হয়ে যাওয়া উচিত। তাতে অনেকগুলো সুবিধা আছে, কারো দলের উপরে দোষ চাপবে না, প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। আপনার দলীয় লোক নির্বাচিত হোক কিংবা না হোক, আপনি কারো উপরে দায়বদ্ধ থাকবেন না। স্থানীয় কোনো নেতাও আপনাকে চাপে রাখতে পারবে না যে আমার পক্ষে অমুকে করে নাই, আমার বিরোধিতা করছে, আমাকে ঠকানোর জন্য প্রশাসনে প্রভাব রেখেছে। এই ব্লেমিং থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন। সে কারণে বাংলাদেশের মানুষের উচিত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আওয়াজ তুলে এই সরকারের অধীনেই করা, এবং সেটা যদি আপনি একটুতম, সামান্যতম আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলে আপনার এটা করা উচিত বলে আমি মনে করি। আমরা স্থানীয় সরকার নির্বাচন যদি একটু আগে হয়, তাহলে আমাদের সুবিধা আছে কতগুলো। আমরা সৎ ভালো মানুষ পাবো, আমরা যোগ্য নেতৃত্ব পাবো, আমরা দুর্নীতিবাজ, টাকার দৌরত্ব, সন্ত্রাস, চাঁদাবাজ যারা আরেকজন নেতাকে ম্যানেজ করে সেন্টার দখল করবে, তাদের হাত থেকেও অন্তত একটু হলেও রক্ষা পাবো, এবং সেখানে জনগণের প্রতিনিধিকেই বাছাই করতে সক্ষম হবেন। আপনারা কি চান না যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে স্থানীয় সরকার প্রতিনিধিগুলো সম্পূর্ণ জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক? সেটা কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন তাহলে উচিত এটাকে সবার আগে সংস্কার করে এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা। দ্বিতীয় যে দাবিটি হচ্ছে আমার, সেটা হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন। এটাতেও বাংলাদেশের সমগ্র জনগণ জয়যুক্ত হয় এবং সমগ্র জনগণের মধ্য থেকে ভালো মানুষগুলো সংসদে আসার সুযোগ পেয়ে যায়। আজকে ধরেন আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটা ছোট্ট দলকে ভোট দিলেন, কিন্তু ওই ভোট দেওয়ার পরেও সেই লোকের একজন প্রতিনিধিও সংসদে থাকতে পারে না, কথা বলতে পারে না। অথচ একজন প্রান্তিক মানুষও অনুভব করেছে যে আমার এই সাপোর্টটা একজন ব্যক্তিকে বা একটা দলকে দিয়ে তার একজন প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। পাঠাবেন কোন পদ্ধতিতে? আপনি ভোট দিয়েছেন যে এলাকায়, সেই এলাকায় আপনি সেকেন্ড হয়েছেন, থার্ড হয়েছেন, আপনার সেই জায়গায় অবস্থান নেই, আপনাকে তারা উঠতে দেয়নি, টাকার দৌরত্বে, সন্ত্রাস, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বেড়াজালে আপনি ঠকেছেন। আপনাকে জিততে হলে, আপনার প্রতিনিধি পাঠাতে হলে সেই শক্তিমত্তা আপনার ওখানে দেখাতে পারেননি। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে
চট্টগ্রামেও ভোট হয়েছে, সিলেটেও ভোট হয়েছে, বরিশালের রাজশাহী যে প্রান্তেই হোক না কেন, এই ভোটগুলোর সমষ্টিগত একটি রেজাল্টই আপনার সংসদে প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করে দিবে। তাহলে এই যে একটি দাবি, একটি সুন্দরতম, তাতে আমাদের সমস্যাটা কোথায়, কষ্ট লাগার কারণটা কি? এই সুন্দরতম দাবির পক্ষে যদি আজকে আপনি থাকেন, তাহলে আপনি যদি সর্বোচ্চ বড় দল হন, আপনি সর্বোচ্চ সংখ্যক সিটই পাবেন। পার্সেন্টেজে আপনি 70% পেলে আপনার 70টা আসন থাকবে 100-র মধ্যে, 80টা পেলে 80টা থাকবে। এভাবে করে কোনো একজন ব্যক্তি 1% পেলে একটা আসন তার থাকবে। এই যে একটি আসনের বৈষম্য দূর করা এবং ভোটাধিকারের ভোট নিশ্চিত করা, একজন ভোট যে প্রয়োগ করতে চায় তার ভোটটা সঠিক পাত্রে যাওয়ার পরে তার প্রতিনিধি সংসদে যাওয়া, এবং সার্বজনীনভাবে সকল দলের, প্রায় সকল দলের পক্ষ থেকেই কেউ না কেউ প্রতিনিধি হিসাবে সংসদে প্রবেশ করতে পারে, এর চেয়ে মোক্ষম সুযোগ সংখ্যানুপাতিক হারে ছাড়া সম্ভব না। এবং এখানে আপনি অর্থনৈতিকভাবে অন্যায়ভাবে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার ভোট কিনে ভোটের দখলদারিত্ব করে, সেন্টার দখলদারিত্ব করে, ষড়যন্ত্র করে যে সকল কার্যক্রম করবে, সেটাও এখানে কমে আসবে। কারণ এখানে সম্মিলিতভাবে ভোট হবে। যেমন সারা বাংলাদেশের প্রতীক থাকলো ধানের শীষ, প্রতীক থাকলো দাঁড়িপাল্লা, প্রতীক থাকলো হাত পাখা, প্রতীক থাকলো আরও কিছু মানুষের, এই প্রতীকগুলোর মধ্যে আপনি যাকে ভোট দিবেন তার পার্সেন্টেজ যত পার্সেন্ট হবে, সংসদে তার তত পার্সেন্ট প্রতিনিধি থাকবে। আমি অবাক লাগে এত সহজ পদ্ধতিটা আমরা অনেকেই অ্যাকসেপ্ট করতে চাই না। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা ভালো মানুষদেরকে সংসদে আনতে চাই না। এখন কিছু চোর ডাকাত 5ই আগস্টের পরে কিছু দুষ্ট মানুষ বের হয়েছে, যারা দলের মধ্যে থেকে দলের আপনাকে কি বলে ক্রয় করে তারপরে তিনি এই আধিপত্য বিস্তার করবে, তিনি সংসদে যাওয়ার জন্য দৌড় ঝাঁপাট করবে। রাজনীতি জীবনেও হয়তো করে নাই, কিন্তু টাকার কাছে আপনি বিক্রি হয়ে তাকে নমিনেশন দিতে বাধ্য হবেন, এবং একটা সময় রাজনীতিবিদরা ধুকি তাদের জীবন শেষ হবে, কিন্তু কোনো জায়গায় আপনি ভালো পরিবর্তন করতে পারবেন না। সে কারণে আমার এখানে বিশ্বাস যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, এই নির্বাচন পদ্ধতিটাও এই। তো দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।